নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা আবার এসেছি তোমাদের কাছে বাংলা সাহিত্যের কিছু অমূল্য সম্পদের ছোট্ট একটা কণা তোমাদের সঙ্গে ভাগ করতে। আমরা এগুলো পড়ে বড় হয়েছি, যারা কলকাতায় বড় হয়েছি বা বাংলা পড়েছি স্কুলে, কিন্তু অনেকেই আছে যারা কলকাতার বাইরে আজকের দিনে বড় হচ্ছে, ভারতবর্ষের বাইরে বড় হচ্ছে, তারা হয়তো এগুলোর সঙ্গে পরিচিত হচ্ছিল, এবং সেই একটা উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো নিয়ে আসি। যেমন আগেও বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের বাংলা সাহিত্যের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, তেমনি রায় ফ্যামিলি তারাও আরেকজন ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, আর ইম্পর্ট্যান্ট ফ্যামিলি যারা ভীষণভাবে কন্ট্রিবিউট করেছে আমাদের বাংলা সাহিত্যকে, ভীষণভাবে এনরিচ করেছে, ভীষণভাবে মানে মূল্যবান করে তুলেছে। এবং বাংলা সাহিত্য যদি তুমি ভালোভাবে পড়ো, ভালোভাবে জানো, তাহলেই বুঝতে পারবে ধীরে ধীরে ওদের ওদের যে সৃষ্টিগুলো তার কত পরত আছে, কতগুলো লেয়ার আছে। আমি বাংলা ভাষার আমার কথার মাঝখানে অনেক ইংলিশ শব্দ ব্যবহার করি, কারণ কোনোভাবে আমি মানে এটা আমি এরমভাবেই বড় হয়েছি। আমি যে স্কুলে বড় হয়েছি বা আমাকে যে সূত্রে কথাবার্তা বলতে হয়েছে, যাদের সঙ্গে কথা বলতে হয়েছে পরবর্তীকালেও চাকরি ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রেও, আমার মনে হয় না মানে আমি বাংলা ভাষার শুদ্ধতা বজায় রাখার যে মানে দায়িত্ব গ্রহণ করেছি তা নয়। আমি যেখানে বাংলা ভাষা প্রচণ্ডভাবে প্রযোজ্য আমি সেটাই ব্যবহার করি, যেখানে যেখানে নয় সেখানে করি না। আমি জানি যে পুরোপুরিভাবে বাংলা সব কটা শব্দ বাংলায় বলতে পারলে সেটা খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমি পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলা সাহিত্য বুঝি না। বাংলা একটা বই যদি পুরোটা সবকটা সব অক্ষর বাংলায় লেখা থাকে আমি বুঝবো না। আমি ভীষণভাবে বুঝি, ভীষণভাবে তার রসটা অনুভব করি, এবং সেই কারণেই আমি এটা ছড়িয়ে দিতে চাইছি। আজকের জীবনে বহু ক্ষেত্রেই এটা সম্ভব নয় যে কোলোকাল ল্যাঙ্গুয়েজে বা কোলোকাল বাংলায় বা কোলোকাল ইউজেজে পুরো শব্দটা বা পুরো সেন্টেন্সটা বাংলায় ব্যবহার করা হয়। যারা করে তাদের মানে আমার মানে সশ্রদ্ধ প্রণাম আর কি, কিন্তু আনফর্চুনেটলি আমি পারি না, এবং আমার ধারণা আরও অনেকে পারে না। কিন্তু তার মানে এই নয় যে তুমি বাংলা সাহিত্যের রস অনুভব বা বা এক্সপিরিয়েন্স করা থেকে তোমাকে বঞ্চিত করা উচিত। আমি সেই উদ্দেশ্যেই এগুলো নিয়ে আসি, ছোট ছোট কিছু কবিতা আজকালকার দিনের আমাদের মানে পরবর্তী জেনারেশনের জন্য, যারা এগুলো হয়তো পড়বে না স্কুলে অথবা কলকাতার বাইরে আছে কোনো না কোনোভাবে, তাদের জন্যই এগুলো নিয়ে আসি। যাই হোক, অনেকটা কথা খানিকটা এক্সপ্লেনেশন দিয়েই হয়তো শুরু করলাম, কিন্তু তবুও মানে এগুলো শেয়ার করতেও ভালো লাগে। খালি কবিতাটা বা গল্পটা বলবো তার থেকে বেশি খানিকটা এগুলোও বলি, মানে এগুলো আমার ফিলিং। আমি জানি না কারা কতটা রিলেট করবে, কিন্তু আমার কাউকে কোনো অশ্রদ্ধা করার উদ্দেশ্য নিয়ে আমি বলছি না, এইটুকুনি বলতে পারি। আমার একটাই উদ্দেশ্য, আমাদের পরের জেনারেশন যেন এই কবিতাগুলো সম্বন্ধে জানুক। যদি তার মধ্যে কেউ কেউ মানে উৎসাহী হয়ে বাংলা ভাষা শেখে পড়তে এবং আরও পড়ে, তাহলে আমি প্রচণ্ড মানে আমি সার্থক মনে করবো নিজেকে। যাই হোক, আবার বলছি, সুকুমার রায়ের কবিতা আবোল তাবোল কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আজকে আমি আবার শোনাবো তোমাদের। আর আগে কোথায় বলেছিলাম যে আবোল তাবোলে নানা রকম অদ্ভুত অদ্ভুত, আবোল তাবোল লিটারালি মানে হচ্ছে যার কোনো লজিক নেই, যার কোনো মানে নেই। তো পুরো কবিতাটা, পুরো বইতেই সবকটা কবিতাই একটু মানে এরকম মজাদার, মানে তুমি ভাববে আরে এরকম হয় নাকি, কিন্তু ধীরে ধীরে পড়লে বুঝবে যে মানে এটা কতটা আনন্দদায়ক, ওটা কতটা হিউমারাস এই কবিতাগুলো। এবং পরবর্তীকালে বড় হয়ে এগুলোর সম্বন্ধে অনেক চর্চাও হয়েছে, যাতে এগুলোর খুব হিডেন মিনিংসও অনেকেই সেগুলো নিয়ে আলোচনা করেছেন। সেই দিকে তো আমি যেতে চাইছি না মোটেও। আমি খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, যে সোজাসুজিভাবে পড়লে বা প্রথমবার পড়লে যে মানেটা তোমার কাছে আসে সেইটা নিয়েই বলবো। এবং এই কবিতায় যেমন নানা রকম সিচুয়েশনসের কথা বলেছে যেগুলো খুব অদ্ভুত, নানা রকম জায়গার কথাও বলেছে যেগুলো খুব অদ্ভুত, তেমনি নানা রকম ক্যারেক্টার্সও বলেছে। মানে দ্বিতীয় কবিতাটা হচ্ছে খিচুড়ি, যেটা হচ্ছে মিক্সচার। মানে আজকের দিন আমরা মিউটেশন সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু এই কবিতাটা এত বছর আগে লেখা, যেখানে বলা হচ্ছে নানা রকম অ্যানিমালস যদি কোনো না কোনো সময়, আমি ওটাও শোনাবো নিশ্চয়ই, যদি নিজেদের মধ্যে তারা কোনোভাবে মিউটেটেড হয়ে যায় বা এর অর্ধেক সব ভাগ এবং ওর অর্ধেক ভাগ যদি জুড়ে যায় তাহলে কি হতে পারে, সেই নিয়ে কবিতা। তেমনি আরও অনেক মানে ট্যাশ গরু আছে, এবং আরও অনেক কিছু কিম্ভূত আছে, কুমড়ো পটাশ আছে ইত্যাদি। আমি যেটা আজকে পড়বো সেটা হচ্ছে হুকোমুখো হ্যাংলা। উনি এরকম একটা ছবি এঁকেছিলেন, এটা হচ্ছে তার মুখ, আর হুকোমুখো হ্যাংলা তার মানে তার ডেসক্রিপশন এবং তার লাইফের একটা খুব ছোট্ট সমস্যা নিয়ে এই কবিতাটা।
মানে ওনার কাছে বড়, হুকুমুখো হ্যাংলা যে ক্যারেক্টার তার কাছে খুব বড় সমস্যা, কিন্তু আমার কাছে ছোট। হুকুমুখো হ্যাংলা, আমি একবার কবিতাটা পুরো পড়ে নিই, তারপরে মানেটা বোঝাবো। হুকুমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ, নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছ, শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া, তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা, থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি, গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদগদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে, এর মাঝে হলো কি মামা তার মূলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে, হুকুমুখো হেঁকে কয় আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা, মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা, বসে যদি ডাইনে দেখে মোর আইনে, এই লাজে মাছি মারি ত্রস্ত, বামে যদি বসে তাও নহি আমি পিছো পাও, এই লাজে আছে তার অস্ত্র, যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাইরে, ভেবে দেখি একই দায় কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। তো হুকুমুকু হ্যাংলা এই যে ক্যারেক্টারটা, এর একটা অদ্ভুত মানে ফিচার্স আছে, বড় বড় কান যদি দেখো, বড় বড় কান, দুটো লেজ, মোটা মোটা পা, গাছের ওপর বসে আছে, বিশাল লম্বা একটা নাক। তো এই ক্যারেক্টারটা বলছে হুকুমুকু হ্যাংলা তার বাংলাদেশে থাকতো, তার মুখে হাসি নেই, সে কখনো হাসি নেই, কিন্তু কেন, মানে কোনো সবসময় কি হাসি নেই নাকি অন্য কোনো কারণ, এবার সেইটাই এক্সপ্লোর করা হবে। তো বলছে হাসি নেই মানে কি, কেউ কেউ কি জানে কেন হাসি নেই, কেউ কভু তার কাছে তার কাছে থেকেছো দেখেছো, যে কেন তার মুখে হাসি নেই, থেকে দেখেছো ওর কাছে। তো তার এক মামা আছে, তার নাম শ্যামা দাস, আফিংয়ের থানাদার। আফিং এক রকমের জিনিস যেটা খেলে একটুখানি ঘুম ঘুম পায়, হয়তো আমি খাইনি তাই বলতে পারছি না, তো তার কাছে সেইটার থাকে, কিন্তু সেই শ্যামাদাস মামা ছাড়া তার আর কেউ নেই। তো সেই জন্যই কি সে খুব একা বসে আছে, কাঁদো কাঁদো মুখ নিয়ে, মুখটা ফ্যাকাশে মানে হচ্ছে মুখখানা ফ্যাকাশে, মানে মুখটা খুব ম্লান, ডাল ব্লান্ট, মানে যেন মুখে কোনো রং নেই, মুখটা দেখে মনে হচ্ছে তার মনের মধ্যে, জীবনের মধ্যে কোনো আনন্দ নেই। তো মুখখানা ফ্যাকাশে বসে আসছে কাঁদো কাঁদো বেচারা। বেচারা মানে একটা টার্ম, এটা বাংলা টার্ম, যেটা মানে হচ্ছে তা পুয়ার থিং ইংলিশে যেটা বলে, মানে তার জীবনে একটা কিছু খারাপ হয়েছে কারোর জীবনে, তখন তাকে যেই টার্মটা বলা হয় পুয়ার থিং, ইংলিশে বলে, বাংলায় বলে বেচারা। তো তার কথা বলছে আগেকার দিনে সে কি করতো, থপথপ পায়ে, সে তার মোটা মোটা পায়ে থপথপ আওয়াজ হতো, সেই পায়ে সে নাচতো খুব আয়েসে, মানে খুব মজাসে, খুব আনন্দে, খুব খুশিতে নাচতো, গাল ভরা তার মোটা মোটা ঝুলন্ত যে গাল, সে গাল ভরা ছিল তার ফুর্তি মানে মজা, আনন্দ, সেই ফুর্তিও ছিল। গাইতো সে সারাদিন, সে নাচতো, সে গাইতো, কিরকম গাইতো, গানের কোনো মাথা মুন্ডু নেই, সারেগামাও গাইতো। সারেগামা হচ্ছে যেমন ইংলিশে ডোরে মিফা হয়, বাংলা ইন্ডিয়ান মিউজিকের 7টা সুর হচ্ছে সারেগামা পাধা নিসা, তো সেই সারেগামাও গাইতো, টিম গাইতো, গানের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু তাতেই সে আহ্লাদ পেতো, তাতেই সে ভীষণ আনন্দ পেতো। আর গদ মানে হচ্ছে খুব সফট, খুব ফ্লাফি, একটা খুব কাডলি, একটা খুব আদুরে একটা চেহারা বা ভাব, তো সে আহ্লাদে গদ মূর্তি মানে এখানে এমনি তো মূর্তি মানে একটা স্ট্যাচু, কিন্তু এখানে মূর্তি মানে বলছে তার চেহারা, তাকে কিরকম দেখতে লাগছে। তো আহ্লাদে গদগদ মূর্তি, এই তো সে একদিন দুপুরবেলা সে ওপরে বসে, গাছের ওপরে, কারণ এখানে গাছের ডাল বলছে আমার মনে হয়, তাই বসে ওই ওপরে খাচ্ছিল কাঁচকলা সে চটকে খাচ্ছিল, মানে ম্যাশ করে বা হাতের মধ্যে দোলে আর কি, নরম করে কাঁচকলাটাকে খাচ্ছিল। কিন্তু এর মাঝে কি হলো, মামা তার বললো কি, তার মামার কি কিছু হলো, অথবা তার ঠ্যাং গেল মোটকে, তার পা কি মোটকে গেছে, মানে অন্য কোথাও ব্যথা পেয়েছে, তখন হুকুমুকু হেঁকে মানে চিৎকার করে বলছে আরে দূর তা তো নয়, মানে বলছে সেটা না, কিছু কিছু চিন্তা আছে, দেখছো না কিরকম চিন্তা। তো মাছি মারা ফোন দিয়ে, মাছিকে কি করে মারবো সেই ফোন দি বা সেই উপায়টা আমি ভাবছি, যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা, মানে আমি কিছুতেই উপায় করতে পারছি না, সারা দিন আমার কেটে যাচ্ছে। কি ব্যাপার না, মাছি যদি ডাইনে বসে, তাহলে আমার নিয়মে বলে, লেখে মোর আইন মানে হচ্ছে নিয়ম বা ল, তো সেই আইনে বলে আমার মানে ডান দিকের যে লেজ, সেই লেজ দিয়ে মাছি মারি, ত্রস্ত মানে হচ্ছে মানে খুব তৎপর বা খুব মানে ত্রস্তর এক্সাক্ট মানেটা আনফর্চুনেটলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ত্রস্ত মানে হচ্ছে হয় ভীত, চমকে গেছে সেই মাছিকে আমি মানে, বা যে কোনো মানুষ বা কিছু, ত্রস্ত সেই মাছিকে আমি সঙ্গে সঙ্গে মেরে ফেললাম,
ত্রস্ত কথাটাকে আমি বলবো, আমার কথাটা তোমরা মেনো না, তোমরা চেক করো ডিকশনারি, আমি হয়তো ভুলই বলছি, আমার ধারণা। আমার একটা ফেন্ট আইডিয়া ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। যাই হোক, বামে যদি বসে তাও নহি আমি পিছু পাও মানে আমি পিছিয়ে থাকবো না, আমি এগিয়ে যাবো। আমি বাঁ দিকে মাছি বসলেও আমি কিন্তু থেমে যাবো না বা পিছিয়ে যাবো না। এই লেজে মানে বাঁ দিকের লেজে আছে তার অস্ত্র মানে ওয়েপন, বা যেটা দিয়ে কোনো কিছুকে বধ করা যায়। তো সেই লেজ দিয়ে আমি এই বাঁ দিকে বসা মাছিটা, বাঁ দিকের লেজ দিয়ে বাঁ দিকের মাছিটাকে মারতে পারবো। এইবার হচ্ছে আসল সমস্যা, যদি দেখি কোনো পাজি মানে দুষ্টু, বা যাই হোক, তো সেই কোনো পাজি মাছি, দুষ্টু মাছি যদি বাঁ দিকেও বসলো না ডান দিকেও বসলো না, বসে ঠিক মাঝামাঝি একদম মাঝখানে বসলো, কি যে করি ভেবে নাহি পাইরে। কেন? কারণ তার দুটো লেজ। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছে না। ভেবে দেখি এ কি দায় মানে ঝামেলা। হ্যাঁ, কোন লেজে মারি তাই? এবার বাঁ দিকের লেজ দিয়ে মারবো না ডান দিকের লেজ দিয়ে মারবো? কোন লেজে মারি তাই মানে হচ্ছে তাকে। পুরোনো দিনের কথা, আজকাল তাই বলা হয় না, কিন্তু কবিতাতে এখানে ভালোভাবেই ইউজ করা হচ্ছে। ভেবে দেখি এ কি দায়, কোন লেজে মারি তাই। তো দায় আর তাইটা রাইমও করছে। তো দুটি বই মানে দুটি বই মানে হচ্ছে, এমনি তো আমরা বুকস জানি, কিন্তু এখানে দুটি বই পুরোনো দিনের বাংলায় বলতো ছাড়া, মানে দুটি ছাড়া লেজ মোর নাই রে, লেজ বলতো না, লেজও বলতো আগেকার দিনে। তো এই ধরনের নানা রকম পুরোনো দিনের কথার উচ্চারণগুলোও জানতে পারবে তোমরা এগুলো শুনলে। তো সেটাই হচ্ছে সমস্যা হুকুমুখো হ্যাংলা। এবার খুব ছোট্ট করে আমি ইংলিশে বলে দিচ্ছি। হুকুমুখো হ্যাংলা ইজ আনাদার পোয়েম বাই সুকুমার রে from the Ray family. From his book Abul Tabul, a book of containing poems which are like really cherished by Bengali readers. It is a book which has different odd situations. Abul Tabul means which is illogical, and the book states about has poems of different odd situations, odd places, odd kind of people, odd kind of characters. And this Hukumukho Hangla is such a kind of character. It says that this Hukumukho Hangla, this is how it looks. If you can see, it has big ears, and it has fat legs and two tails. So it says that Hukumukho Hangla, his house was in Bengal, but he doesn't have a smile on his face. Why? Does anybody know it? Did anybody stay with him and get to know? So it says that he has a maternal uncle whose name is Shama Dash, and he deals with a film, which is something which basically puts someone to, makes someone sleepy. It's kind of something which intoxicates someone, I guess, but I don't have much idea about the thing. So and it says that there's nobody else apart from Shama Dash. Is that why he's so sad? Why he has a very dull, very faded colors? Why he has, his face is like colorless, he's almost about to cry, poor thing. Is that why he's so sad, and he's sitting with a face, with a faded face, and with an expression which says that he's almost about to cry? It says that earlier he would dance in like with lots of fun, with lots of enjoyment, with his fat legs, and it would make that kind of a fat leg when it falls on the, when you step on the ground with those thick legs, the kind of noise which it made, he did not care about that. He still would continue dancing, and his like lengthy, his cheek, if you can see, it's like really lengthy, really big, and they would also dance and wave with the enjoyment of the dance steps which he would do. He would even sing. He would not care about how did the do re mi or the notes or the songs or the tune go, but he would sing anything which he wanted to, and he would be like his entire feature, his entire look would make us feel that he's really happy, he's really cheerful. So, and he was just sitting somewhere at the top, maybe probably on a tree top. That's what this photo says, that he was sitting there in the afternoon having raw bananas, mashing them and then having them. But what happened in between? Did his maternal uncle pass away, or did he have a injury in his leg? Is that why he's so sad?
That's when Hokomoko Hangla shouts and says, "Oh, that's not the problem. There is some other thing which is bothering me. It is my problem about how to kill flies." And as much as I keep on thinking and pondering about that, I don't. My entire day passes, but I don't have a solution. Why? I have two tails. One on the left, one on the right. If the fly sits on the left, I can kill it. I can remove it with my tail on the left. If it sits on the right, I can remove it with the tail on the right. But what if a really naughty fly sits in the middle? And that's for that problem I am thinking and I can't find a solution, because I just have two tails, and which is the tail that I should use to remove that fly. So a very simple odd situation, very simple situation for when you read it, something not at all simple for the character Hokomoko Hangla, very odd, but really a funny thing. And when you read it in Bengali, you get the real flavor of it. So that's how this poem ends, Hokomoko Hangla, and that's the Buka Bolta Bol. তো এইভাবে আমি আজকের ভিডিওটা শেষ করব। মোটামুটি মানে হুকুমুকু হ্যাংলাটা আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। ভালো লাগলে তো একটাই বলবো, এলএসসি লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড এলএসসি লাইক সাবস্ক্রাইব কমেন্ট, এবং আজকাল আমি নতুনভাবে বলছি হ্যাঁ শেয়ারও করো, কারণ কিছুই না, যদি আরও বেশি মানুষ জানে, আরও বেশি মানুষ শোনে এই কবিতাগুলো, আমারটা যদি নাও ভালো লাগে কিন্তু প্রথম ইন্ট্রোডাকশন হিসেবে শোনে, তারপর যদি তারা নিজেরা শেখে পড়ে, তাহলে তো খুবই ভালো লাগবে। আমি সার্থক, আমি এটাই বলতে পারি। তো এইটুকুনি বলি আমি আজকের ভিডিওটা শেষ করব। জানি লম্বা হলো, কিন্তু একটু আলোচনা করতেও ভালো লাগে, একটু অন্যান্য কথা বলতেও ভালো লাগে। খালি শুধু কবিতাটা, শুধু তার মানে, শুধু তার ইংলিশে ট্রান্সলেশন, এইটুকুনি না, একটু আমরাও তো নিজেদের মধ্যে কথা বলতে পারি। তোমাদের যা মনে হচ্ছে, তোমাদের যদি কিছু সাজেশন থাকে আমাকে নিয়ে, আমাকে কিছু মানে পার্টিকুলার কিছু শোনাতে চাও আমি সেটা শোনাই, তাহলে সেগুলো জানিও কমেন্ট করে, খুব ভালো লাগবে। ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।